আচ্ছা, বাঙালির কি ভুলে যাওয়ার রোগ আছে? সব বাঙালিকে কি বাঙালিরা মনে রাখেনি? বা যে সমস্ত বাঙালির আজ দাম পাওয়ার কথা ছিল, সবাইকে কি বাঙালি মনে রাখেনি? আমরা কি এরকম কাউকে ভুলে গিয়েছি যাকে মনে রাখা উচিত ছিল, কিন্তু আমরা হয়তো তাকে মনে করি না, যার সম্পর্কে আমি জানি পর্যন্ত না? হ্যাঁ, আমারই শহরের নাকি খুব কাছে একজন ছিলেন যিনি খুব বিখ্যাত। তার কাণ্ড কারখানা পড়ে আমি অবাক হয়ে গেছি, কিন্তু তার নামটা পর্যন্ত আজ অব্দি আমি শুনিনি। আজকে এরকম একজন বাঙালিকে নিয়ে আমি আলোচনা করব, যার স্ট্যাচু বা যার নাম সুদূর ব্রাজিলে পর্যন্ত আছে, কিন্তু একই শহরে থেকে বা আমার শহরের কাছাকাছি অবস্থিত হওয়ার পরেও আমি তাকে চিনি না। আলোচনা করবো আজকে আমি কর্নেল সুরেশ বিশ্বাসকে নিয়ে, কৌশিক মজুমদারের লেখা সিংহদমন এই বইটাকে নিয়ে, যেখানে তুলে ধরা হয়েছে কর্নেল সুরেশ বিশ্বাসের জীবন কাহিনী, বা বলা যেতে পারে তার কৃতিত্ব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই বইটাতে মূলত তুলে ধরা হয়েছে কর্নেল সুরেশ বিশ্বাসের জীবন কাহিনী, বলা যেতে পারে কিছুটা ফিকশনাল। হ্যাঁ, তার জীবন কাহিনী সম্পর্কে বা তার জীবন সম্পর্কে যেসব উপাদান পাওয়া গিয়েছে, তার সাথে কৌশিক মজুমদার লেখক নিজের মতো কল্পনা শক্তি কাজে লাগিয়ে তুলে ধরেছেন তার জীবনীটাকে। সুরেশ বিশ্বাস কৃষ্ণনগরের নাথপুরে জন্মগ্রহণ করেন এবং তার জীবন কাহিনী এখানে যেভাবে এগিয়েছে সেটা খুব বলা যেতে পারে রোমাঞ্চকর। কারণ প্রথমে তিনি কলকাতায় যান, কলকাতা থেকে তার জীবন পরিবর্তিত হয়ে রেঙ্গুনে চলে যান, সেখান থেকে কিছুদিন থাকার পর ব্রিটেনের পর তিনি এদিক ওদিক ঘুরে লাস্টে চলে যান ব্রাজিলে, এবং সেখানে গিয়ে এমন কিছু কাণ্ড করেন যার জন্য আজও তিনি ব্রাজিলের মানুষের কাছে হয়তো চিরস্মরণীয়। কিন্তু তারপরেও আমরাও জানি না, আমরা ভুলতে বসেছি, বা আমি তো জানতাম না। যেটা পড়ার সময় আমার বারবার মনে হচ্ছিল যে এরপর কি হয়, এরপর কি হয়। কারণ এরকম উপন্যাস বা এরকম উপন্যাসিকা বলা যেতে পারে অনেকদিন আমি পড়িনি, যেখানে সুরেশ বিশ্বাসের জীবন কাহিনী এগিয়ে চলেছে এবং আমি বইটাকে জাস্ট পাতার পর পাতা উল্টে গিয়েছি এবং জানার চেষ্টা করেছি যে এরপর কি হয়, এরপর কি হয়। বইটা শুরুতেই যদি দেখি তাহলে এখানে একটা সম্পূর্ণ কমিক্স রয়েছে সুরেশ বিশ্বাসকে নিয়ে, যে কমিক্সটা পূজাবার্ষিকী মণিহার 1970-এ ছাপা হয়েছিল। এই কমিক্সের পরেই শুরু হয় সুরেশ বিশ্বাসের জীবন কাহিনী। এখানে সুরেশ বিশ্বাসের জীবন কাহিনী লেখার সময় বা কিছুটা ফিকশনের যখন তিনি সাহায্য নিয়েছেন, সেগুলোকে আলাদা আলাদা বলতে পারেন অধ্যায় করে লেখা হয়েছে। প্রথমের যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে উপদঘাট, এরপরে শৈশব লীলা, তারপরে রয়েছে বালকবীর, তারপরে শিকার, এবং তারপরেই রয়েছে এমন একটা অধ্যায় যেটাই হচ্ছে সুরেশ বিশ্বাসের জীবন পুরোপুরি বদলে দেয়, সেটা হচ্ছে সাহেব সঙ্গ। কিভাবে সুরেশ বিশ্বাস এই সাহেবদের সঙ্গে এলেন এবং নীলকর সাহেবদের সাথে তার ওঠা বসা শুরু হলো বা তাদের প্রিয় ভাজনে পরিণত হলো, এবং সেখান থেকে সুরেশ বিশ্বাসের মধ্যে যে পরিবর্তনটা আসতে থাকে, তিনি আস্তে আস্তে নাস্তিক হয়ে পড়েন এবং একটা সময় তিনি ধর্ম ত্যাগ করেন। কারণ সেই সময় সমুদ্র পার করলেই তো হিন্দু সমাজে আর ঠাঁই হতো না, এবং সুরেশ বিশ্বাস সেটা করেছিলেন। তিনি পার করে গিয়েছিলেন, রেঙ্গুনে যান, তারপরে তিনি ইংল্যান্ডে পৌঁছান, সেখান থেকে সারা ইউরোপ ঘোরেন, এবং হ্যাঁ, তার জন্য তার বাবা তাকে তাহ্যপুত্র পর্যন্ত করে, এবং তার সাথে তার আর কোনো দিন কথা হয়নি। তার যে কাকা ছিলেন এবং মা ছিলেন তাদের সাথে তার যোগাযোগ ছিল, এবং কাকাকে লেখা যে চিঠিগুলো সেগুলোর উপর ভিত্তি করেই বলা যেতে পারে এই উপন্যাসটা রচিত। কারণ সেই চিঠিগুলো যেখানে রাখা ছিল সেই সংগ্রহ থেকে নিয়ে সেগুলোর সাথে কিছুটা ফিকশন মিলিয়ে শৈশবকাল থেকে একদম তার পরিণত বয়স অবধি দারুণ একটা উপন্যাস এখানে তৈরি করা হয়েছে, যেটা পড়ার সময় পাতায় পাতায় আপনি থ্রিল অনুভব করবেন। জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন রিং মাস্টার হিসেবে, যেখানে সিংহের সাথে তিনি খেলা দেখাতেন, সিংহের মুখের মধ্যে নিজের মুন্ডুটাও ঢুকিয়ে দিয়েছেন। এরকম একটা সাহসী লোক, যার জীবনে হয়তো অনেক কিছু কম থাকতে পারে, তবে এই সাহস, এই ওয়ার্ডটার কখনো তার কম ছিল না। অফুরন্ত সাহসী একটা ছেলে, ছোট বয়সে বাবার সাথে মেলা দেখতে গিয়ে একদম জিদ করে ময়ের উপরে উঠে গেছিল, এবং সেখান থেকে দোদুল্যমান অবস্থায় লাস্টে বাবাকে মানতে পর্যন্ত হয় যে যা চাই সেটা কিনে দেবে, কিন্তু নিচে আসার জন্য। এরকমই ছোটবেলা থেকে বেপরোয়া সুরেশ এবং একটা সাধারণ বাঙালি পরিবারে জন্মগ্রহণ করা ছেলে কি করে এত সাহসী হয়, বা বলা যেতে পারে সাহসটা তার ইনবিল্ডই ছিল, ছোটবেলার থেকেই সে প্রচন্ড সাহসী। এখান থেকে একটা ছোট্ট আর একটা যদি গল্প বলি সাহসের ব্যাপারে। গাছে ওঠার পর সুরেশ দেখে সামনে সাপ, কোনো অপশন নেই, হয় নিচে লাফিয়ে পড়তে হবে নয়তো সাপের কামড় খেতে হবে। সুরেশ সেখান থেকে থার্ড অপশন একটা বের করে, সাপকেই মেরে ফেলে, এবং সেই কৃতিত্বটা সবাইকে দেখানোর জন্য সাপটাকে পর্যন্ত নিয়ে আসে। এরকমই সাহসী ছিল সুরেশ। তার জীবনে সবসময় সহজভাবে যায়নি, উত্থান পতনের মধ্যে দিয়েই তার জীবন এগিয়েছে, এবং সে কিভাবে কোন পরিস্থিতিতে কি করেছে সেগুলো জানতে হলে অবশ্যই এই বইটা পড়তে হবে। বা এই ছেলেটা রেঙ্গুন পালিয়ে যাওয়ার পর সেখান থেকে কি করে বিলেত যাচ্ছে, বিলেত থেকে কিভাবে ব্রাজিলে যাচ্ছেন, বা ব্রাজিলের আর্মিতেই বা তিনি কিভাবে প্রবেশ করছেন, সেই সমস্ত যাত্রাই এই বইতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বইতে সুরেশের চিঠিগুলোকেও খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গল্প নিজের মতো এগোতে থাকে, এবং সুরেশ যে চিঠিগুলো, যেগুলো অরিজিনাল চিঠি, যেগুলো পাওয়া যায়, যেগুলো প্রমাণ্য দলিল, সেগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটাও খুব সুন্দর। পড়ার সময় আপনার কখনোই মনে হবে না লেখার মধ্যে কল্পনা কোথাও মিশে আছে, মনে হবে না এই চিঠিগুলোকে এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে
গল্পের সাথে খুব সুন্দরভাবে এগুলো ম্যাচ হয়। সুরেশের জীবনে সাহস এই শব্দটা হয়তো কখনো অভাব হয়নি। একটা পাগল কুকুরের সাথে সে কিভাবে লড়াই করে, বা যেখানে সবাই পাগল কুকুরটাকে এড়িয়ে যাচ্ছে, সামনাসামনি সুরেশ কি করে, সেই গল্পগুলো এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে সেগুলো পড়তেও দারুণ লাগে। সুরেশ বিশ্বাসকে ব্রাজিল কেন মনে রেখেছে? হ্যাঁ, যুদ্ধের জন্য। একটা যুদ্ধে তিনি ব্রাজিলের একটা দুর্গকে বাঁচিয়েছিলেন তৎকালীন সময় সরকারের জন্য। কিন্তু তার ব্রাজিলের সেনাবাহিনীতে যাওয়াও কিন্তু মজার ছলে তার প্রেমিকার বলা। প্রেমিকার সাথে একদিন গল্প করতে করতে হঠাৎ করে প্রেমিকা বলে, তোমাকে সেনাবাহিনীর কাপড়ে বেশি ভালো লাগবে। কথাটাকে মজার ছলে নেয়নি। পরের দিন গিয়ে সত্যি সত্যি সুরেশ সেনাবাহিনীতে ভর্তি হয় এবং তারপরেই সুরেশের বীরত্ব আরও ফুটে ওঠে। সুরেশ কিন্তু চাইলে সেনাবাহিনীতে নাও যেতে পারতেন। তার কাছে একটা দারুণ সুন্দর চাকরি ছিল যেখানে তিনি তার প্রিয় পশু পাখি নিয়ে কাজ করতে পারতেন এবং সেখানে তিনি কাটিয়ে দিতে পারতেন। একটা ভালো টাকারও চাকরি ছিল, কিন্তু সেসব না করে জাস্ট ওই একটা মজার কথায় সুরেশ এমন একটা কাজ করে বসে যেটার জন্য তার জীবন হয়তো পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে যায়। হ্যাঁ, বইটা পড়া শেষ করে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি যে পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে যায়। সুরেশের জীবনযাত্রা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এই গল্পের শেষের দিকে এমন একটা কিছু রয়েছে যেটা আমাকে ভাবিয়েছে, যেটা পড়ার সময় আমি ভেবেছি যে এটাকে মানবো কি মানবো না, এবং সেটার কোনো সদুত্তর আমি এই বইটা পড়ে পাইনি। যেখানে গিয়ে কিছু কিছু প্রশ্ন রয়ে যায় যেগুলোকে প্রশ্ন হিসেবে রাখাই ভালো। সেদিন কি হয়েছিল বা কেন হয়েছিল এইসব প্রশ্নের উত্তর না খুঁজতে যাই ভালো। আর যেখানে ক্লিয়ার কোনো উত্তর নেই সেটা না পাওয়াই আমার মতে শ্রেয়। এবং যেখানে শেষ হয়ে যাচ্ছে এই উপন্যাসটা, তারপরে এই সুরেশের লেখা যে চিঠিগুলো পাওয়া যায় সেই সব চিঠি রয়েছে এই বইতে। অর্থাৎ শুরুতে একটা কমিক্স যেটা পুরোপুরি সম্পূর্ণ কালার পাতায় গ্লসি পেজে, তারপরে হচ্ছে সুরেশের জীবনী যেটা অবশ্যই ফিকশন সমেত, তারপরে সুরেশের চিঠি, তারপরে রয়েছে চণ্ডীচরণ দে রচিত ছোটদের নদিয়া 1940 সালে যেটা প্রকাশিত হয় সেই গ্রন্থে সুরেশ বিশ্বাসের উল্লেখ। এবং পরিশিষ্ট 3-এ রয়েছে অ্যান অ্যাফার্মেটিভ বেঙ্গলি অ্যাট দ্য ব্যাটেল অফ নাইট্রেডই, দ্য মেকিং অফ এ পিপলস হিরো। যারা সুরেশ বিশ্বাস সম্পর্কে কিছু জানেন না কিন্তু সুরেশ বিশ্বাস সম্পর্কে জানতে আগ্রহী, তার জীবনী এখানে যেভাবে তুলে ধরা হয়েছে তা তো পাতায় পাতায় একটা রোমাঞ্চকর কাহিনী ছাড়া আর কিছুই না। জাস্ট এক এক পাতার পর আপনি উল্টাবেন এবং জানতে চাইবেন এরপর কি হচ্ছে, এরপর কি হচ্ছে। সুরেশ বিশ্বাসকে নিয়ে একটা কমিক্স, তার লেখা সমস্ত চিঠি, সুরেশ বিশ্বাস যে গ্রন্থ বা বইতে উল্লেখ আছে সেগুলোও এখানে রাখা হয়েছে বইয়ের একদম শেষে। অর্থাৎ সুরেশ বিশ্বাসকে নিয়ে কমপ্লিট একটা ওয়ার্ক যদি পড়তে চান তবে অবশ্যই সিংহ দমন এই বইটা পড়ুন। এবং সিংহ দমন এই নামটা কেন হচ্ছে এটা আমি বিস্তারে বলবো না, এটা আপনারা এই ছবিটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন এবং বাকিটা আপনারা বুঝতে পারবেন বইটা শেষ করার পর। আশা করি খুব তাড়াতাড়ি বইটা পড়বেন। আমার দারুণ লেগেছে এই বইটা। বুক ফার্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়, 275 টাকা মুদ্রিত মূল্য। বইটা শুরু করলে শেষ না করে কোনো উপায় নেই, প্রথম পাতা থেকেই আপনাকে আটকে রাখবে। পড়া শুরু করলে মনে হবে পড়েই যাই, এবং যেখানে গিয়ে শেষ হবে কিছুটা খারাপও লাগবে। এক তো এন্ডিং এর জন্য, আর দুই হচ্ছে বইটা শেষ হয়ে যাচ্ছে তার জন্য। সিংহ দমন যারা এরকম বই পড়তে চান অবশ্যই পড়ে দেখতে পারেন এই বইটা। আজকের মতো এইটুখানি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।